এটা কি ধর্মনিরপেক্ষ দেশ? এটা কি গণতন্ত্রের নমুনা? তিনি বাংলার মুখ্যমন্ত্রী না শুধু বিজেপির মুখ্যমন্ত্রী? বলছে দুর্বল মুখ্যমন্ত্রী, আর উনি সবল মুখ্যমন্ত্রী। আর সবল মুখ্যমন্ত্রী, সবল পুলিশ মন্ত্রী, তার পুলিশরা নির্বিচারে মানুষের উপরে, বিশেষ করে মুসলিম জনতার উপরে, কি বারুইপুর, কি শক্তিপুর, কি রেজিনগর, রাজ্যের সর্বত্র বিগত দিনে কোথায় কি ঘটেছে তার রেফারেন্স টেনে ওখানে বারুইপুরে একটা মুসলিম পরিবারের মেয়ে, 12 বছরের একটা মেয়ে, সে রেপ করে। রেপ হওয়ার পরে পুলিশ যদি প্রথমেই টেপ নিত, তারা যদি বিজেপির দলদাসের মতো আচরণ না করত, তাহলে তো হাজার হাজার মানুষ সেখানে প্রতিবাদে নামতো না। প্রতিবাদে নামলো, সেই প্রতিবাদের পরে আসামি অ্যারেস্ট হলো, পুলিশের ঘুম ভাঙলো, একজনকে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলকে না বিশ্বাসে মারা গেল। তারপরে বাকিরা আসামি আছে, তদন্ত চলছে। সেই ঘটনায় একজনকে জনরোষে মারা গেছে। জনরোষ কি শুধু সেখানে মুসলমান জনরোষ করেছিল? একজন সিপিএমের বিধানসভার প্রার্থী, সে মুসলমান, তাকে সহ প্রায় 200 লোককে আসামি করে রেখেছে। আর ওই এলাকার মুসলিম কোনো জনতা বারুইপুরে, গোটা বারুইপুর সাব ডিভিশনের বারুইপুর থানা এলাকার কোনো মুসলমান জনতা বাড়িতে নাই। তাদেরকে সবাইকে বাড়ি ছাড়া করে রেখেছে। এটা কি ধর্মনিরপেক্ষ দেশ? এটা কি গণতন্ত্রের নমুনা? এটাই কি তিনি বাংলার মুখ্যমন্ত্রী না শুধু বিজেপির? মরতে হলে মরব, কিন্তু অন্যায়ের বিরোধিতা করব। হিন্দুদের মুখ্যমন্ত্রী তিনি বাংলার 11.5 কোটি মানুষের মুখ্যমন্ত্রী নন। তিনি শপথ নেওয়ার সময় কি শপথ নিয়েছেন? তিনি আজকে প্রকাশ্য বলছেন যে আমার পুলিশকে আমি সিকিউরিটি দেব, পুলিশ দাদাগিরি করে বেড়াবে। গতকাল কাঁদিতে একজন মুসলিম, সেটাও আমাদের মুসলিম বলতেও আমাদের নিজেদের ঘৃণা হয়, লজ্জা হয়। সে নেশা করত, সে গেঁজা খেত, হিরোইন খেত, বাড়িতে সেরকম কোনো কাজ করতো না, বাড়ির সঙ্গে তাদের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তাকে কালকে কাঁদি থানার টাউন ওসি অ্যারেস্ট করে এনে পিটিয়ে মেরে দিল। কোন নিয়মে আছে? ব্রিটিশে এরকম হয়েছে? বর্তমান পুলিশ মন্ত্রী বুক চিতিয়ে বলছে আমার পুলিশ যা করবে আমি পুলিশকে সাপোর্ট দিই। আমরা মরে যাব সেও ভালো, মরতে হলে মরব, কিন্তু অন্যায়ের বিরোধিতা করব। আর এই ধরনের সাম্প্রদায়িক অফিসারকে শক্তিপুরে রেখে যদি পুলিশ মন্ত্রী মনে করে থাকেন যে মুসলিমদের শাসনে রাখবে, মুসলিম যেদিন রাস্তায় নামবে, তাদের পিঠ যেদিন দেয়ালে ঠেকে যাবে, সেদিন তাদের অধিকার তারা ঠিক বুঝে নেবে। মুসলিম কারো দয়ায় মুসলিমের জন্ম হয়নি। যে মুখ্যমন্ত্রী এত দাম্ভিকতা দেখাচ্ছেন, তার যে সৃষ্টিকর্তা মুসলিমদেরও সেই সৃষ্টিকর্তা। মুসলমান 1450 বছর আগে থেকে মুসলমান, কোরআন হাদিস মেনে মুসলমান। হুমায়ুন কবির গেল এই ডেভিডের জন্য। হুমায়ুন কবিরকে আমাদের হারাতে হয়েছে ডেভিডের জন্য। 4 ডিসেম্বর 2025 আমাকে দলের মিটিংয়ে ডেকে, প্রশাসনিক মিটিং ছিল, পাশাপাশি দলীয় মিটিং ছিল স্টেডিয়াম মাঠে। সেদিন হুমায়ুন কবিরকে আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ করে 17 নম্বর সিরিয়ালে নাম ছিল। সেখানে প্রেজেন্ট হওয়ার পরেও যেভাবে অসম্মান করা হয়েছিল এই অপূর্ব সরকার আবু তাহের খানদের পরামর্শে,
তার শিক্ষা মুর্শিদাবাদের মানুষ তৃণমূলকে দিয়েছে এবং এই ঘটনার থেকেই 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়টা নিশ্চিত হয়ে গেছে। কারণ ঐতিহাসিক মুর্শিদাবাদ একসময় বাংলা, বিহার, উড়িষ্যা এখান থেকে পরিচালিত হতো। ব্রিটিশের শাসনের টাইমেও এই মুর্শিদাবাদের অনেক ইম্পর্টেন্সই ছিল। লর্ড ক্লাইভ থেকে শুরু করে ব্রিটিশের যারা শাসনকর্তার মধ্যে উল্লেখযোগ্য দায়িত্ব পালন করতে, তারাও কিন্তু এই মুর্শিদাবাদের মাটি থেকেই তাদের ব্রিটিশের শাসনের একটা পার্ট এখান থেকে পরিচালিত হতো। স্বাভাবিকভাবেই সেই মুর্শিদাবাদের মানুষ হিসাবে আমাকে যখন ডেকে অপমান করা হলো, আমি সেদিনই বলেছিলাম যে তৃণমূল জামানা শেষ হবে, যারা আগামী দিনে কারা জিতবে সেটা মানুষ ঠিক করবে, কিন্তু তৃণমূলের জামানা শেষ হবে। 2011 সালের 20 মে যে মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিল, প্রথম 5 বছর সে সুশাসন দিয়েছিল, পরে 16 এবং 21 যে ধরনের পার্টির রাস তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়েছিল, আর পার্টিটাকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আইপ্যাক নামক সংস্থাকে নিয়েছে, যেভাবে বিজনেস আকারে পার্টি চালাতো, তার উপযুক্ত জবাব বাংলার মানুষ কিন্তু তৃণমূলকে দিয়েছে। আর এই মুর্শিদাবাদে 2021 নির্বাচনে হুমায়ুন কবির দলে ছিল বলে 22 রেজাল্ট হয়েছিল, 20টা তৃণমূলের বিধায়ক ছিল। হুমায়ুন কবিরকে অসম্মান করার জন্য সেই সংখ্যায় সে 9-এ দাঁড়ায়। সেই 9-এর মধ্যে আজকে 8 জন বেঈমান বিশ্বাসঘাতক, তারা আবার মমতা ব্যানার্জির কে নিয়ে প্রশ্ন তুলে কোনো নীতি নাই। যে আবু তাহের খানকে, ইউসুফ পাঠানকে, খলিলুর রহমানকে মুর্শিদাবাদের মানুষ বিজেপির বিরুদ্ধে তাদের ভোট দিয়েছিল, তারা আজকে সরাসরি নরেন্দ্র মোদীর সরকারের কাছে হাঁটু গেড়েছে, বা তারা বিজেপির সাম্প্রদায়িক দলের সঙ্গে কম্প্রোমাইজ করেছে। এর আগামী দিনে বাংলার মানুষ যেমন এই নতুন তৃণমূলকে, ঋতব্রত তৃণমূলকে জবাব দেবে, পাশাপাশি মুর্শিদাবাদের মানুষও এদের প্রত্যাখ্যান করবে। এদের কোনো গ্রহণযোগ্যতা আগামী দিনে মুর্শিদাবাদের মানুষের কাছে থাকবে না। কেউ যদি এত জঘন্যতম ঘটনার ঘটেই থাকে, একটা মাত্র 11 বছর এর মেয়েকে যেভাবে নৃশংসভাবে রেপ এবং তাকে বস্তায় ভরে জলে ফেলে দিয়ে খুন করা, সেই ঘটনার পুলিশ তদন্তে তাদেরকে গ্রেপ্তার করা এবং যে পুনর্নির্মাণ করার জন্য তাদেরকে সেখানে রাত্রিতে পুলিশ নিয়ে যাওয়া, তো সেটা তো পুলিশের সম্পূর্ণ অধিকার, বা আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য পুলিশের কাজ করবে। তো সেই কাজে যদি সে বাধাপ্রাপ্ত করে বা পুলিশের আর্মস ছিনতাই করতে যায়, বা স্বাভাবিক ঘটনা, পুলিশ তো কাউকে ছেড়ে কথা বলবে না। পুলিশের আগ্নেয়াস্ত্র কিসের জন্য দেওয়া হয়? পুলিশ তার সাধারণ মানুষের নিরাপত্তা দেবে, পাশাপাশি পুলিশের নিরাপত্তার বিষয়টা আগে পুলিশ গুরুত্ব দেবে। পুলিশের কাছে যে আগ্নেয়াস্ত্র থাকে, সেই আগ্নেয়াস্ত্রতে যদি কেউ হাত দেয়, তো সেখানে তো স্বাভাবিক সেটাকে তার লাইফকেও চ্যালেঞ্জ করা হয়, তাকেও আইনকে চ্যালেঞ্জ করা তো হয়ই, তার ব্যক্তি একজন অন ডিউটি পুলিশ, যে কোনো কনস্টেবল হোক, অফিসার হোক, যে কোনো ব্যক্তি হোক, তাকে যদি চ্যালেঞ্জ করে, তো স্বাভাবিক যা ঘটার সেটা ঘটেছে। এটা আমি সম্পূর্ণ বাংলার পুলিশকে বা এই সরকারের পুলিশকে তাদের যে চ্যালেঞ্জ করেছে, কাজেই স্বাভাবিকভাবেই তাকে সেই মোকাবেলা করতে গিয়ে তাকে কাউন্টার করতে হয়েছে। এই কাউন্টারটা প্রয়োজন ছিল। যদি কেউ বিনা কারণে কোনো পুলিশ আধিকারিক যদি সাংবিধানিকভাবে, তো জুডিশিয়াল আছে, বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থাকে
অমান্য করে যদি কেউ কাউকে ক্ষমতার অপব্যবহার করে কাউকে গুলি করে মারে বা এনকাউন্টার করে, সেক্ষেত্রে কোনো মতেই সমর্থনযোগ্য নয়। কিন্তু যেহেতু সে আসামি, তাকে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিল পুলিশ পুনর্নির্মাণ করার জন্য, কিভাবে ঘটনা ঘটেছে তার তদন্তের জন্য। সেক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করেছে, স্বাভাবিক যা ঘটার। আমি পূর্ণ বাংলার পুলিশকে বা বারুইপুরের পুলিশকে বা রাজ্যের ডিজিপি, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশের এই ঘটনার জন্য পূর্ণ সমর্থন। ভিডিওটি ভালো করে শুনুন, বুঝতে পারবেন অপরাধ কত রকমের হয় আর মানুষের যদি কপালে বিপদ থাকে কিভাবে আসে। মুম্বাই মানে মহারাষ্ট্রর বান্দ্রা এলাকায় একটা হিরোইনের বাড়ি, নায়িকা অ্যাক্ট্রেস, তার বাড়ি বান্দ্রা এলাকাতে। আসামের কোনো এক জেলাকে ডাইরেক্ট বলেই দিচ্ছি, আসামের বরপেটা জেলার এক ছেলে। ওই ছেলে খুব অত্যন্ত গরিব পরিবারের এক ছেলে। মোবাইলটাই কোনো মতন ভিভো মোবাইল কিনেছে, দিয়ে সবাই বিভিন্ন রকম করছে। ও কি করেছে, এআই দিয়ে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার এক হিরোইনের ছবি, শাড়ি পরা বিভিন্ন রকম ছবি তার ফেসবুকে আছে, সেই ছবিকে নিয়ে এআই দিয়ে ছবিটাতে বিকিনি পরিয়েছে। বিকিনি অনেকে বুঝতে পারবেন কিনা, মানে ওই আর কি জামা কাপড় খোলা একটা এআই দিয়ে। এআই কে বলেছে, এআই এই হিরোইনের একটা খারাপ ছবি তৈরি করে দাও। পুরো একেবারে বিকিনি পরে, মানে কি বলবো আর কি, জাস্ট কিছু অংশে কাপড় আছে, বাকি সব ওপেন। এইরকম একটা এআই দিয়ে ভিডিও ছবি তৈরি করেছে। ওই ছবি পোস্ট করে দিয়েছে। এবার মুম্বাইয়ের সেই হিরোইন মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে মামলা করে, ফাইলটা দিতে, মুম্বাইয়ের বান্দ্রা এলাকাতে বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা করে। ওই মামলার ইনকোয়ারি করার জন্য এফআইআর হয়েছে। এফআইআর সেকশন গুলো বলছি, দেখবেন যে এআই দিয়ে কোনো মানুষের ছবি, আমিও যখন এতে ছিলাম, মুক্তি চাই, এই চাই, ওই চাই, বিভিন্ন রকম, আমার ফেসবুকে তো অনেক ছবি আছে, সেই ছবি নিয়ে কি এটা সিমলা খাদি ধুবড়ি আসাম। আচ্ছা, এই যে ঠিকানাটা দেখাচ্ছি না, এটা দেখেন, এই যে এই হলো মুম্বাইয়ের, এই দেখেন, এই যে অফিসার, আর এই ধারাতে এই যে সিআর ক্রাইম নাম্বার 1681/25 আন্ডার সেকশন এই যে 7, এই যে দেখতে পাচ্ছেন বিএনএস রেড উইথ সেকশন 66D আইটি অ্যাক্ট। তো এই মামলা হয়, বুঝতে পারলেন, 2025 সালে এই মামলা হয়। সেই হিরোইনের এআই দিয়ে ছবি, মানে শাড়ি পরা ছবি বিভিন্ন রকম। আমি আবার ছেলেকে বললাম, দেখা তো কোন হিরোইনের বাপরে, প্রিয়াঙ্কা চোপড়া আর ওই শ্রীদেবী নাকি। তো পরে দেখছি যে না, সেরকম কোনো মানে দামি হাইফাই হিরোইন নয়, ওই আর কি বাজার চলে এই টাইপের হিরোইন। তো ওই হিরোইনের ছবি এআই দিয়ে শাড়ি টাড়ি খুলে একাকার করে, মানে অন্য রকমের, সমুদ্রে স্নান করতে গেলে ওই গোয়া বা বিদেশিরা যেরকম স্নান করতে গেলে ছবি হয়, বুঝতে পারলেন তো ব্যাপারটা কি বলতে চাইছি। ওই ধরনের ড্রেস পরা ছবি, মানে দুটা শুধু কাপড় আছে, ওই রকম ছবি মোবাইলে এআই দিয়ে তৈরি করে পোস্ট করেছে। তো এটা ভাবুন, কি আছে আসাম, তো ভাবুন, একটা প্রত্যন্ত গরিব ঘরের একটা ছেলে, পাকামি বলুন বা নিজের ইচ্ছায় বলুন বা ডিজিটাল বর্তমান যুগ, ডিজিটাল যুগ, মানে ডিজিটালে কতটা লাভ আছে আর লস আছে। যে ধরুন আমার এই ছবিটা স্ক্রিনশট নিয়ে আপনি যদি বলেন যে এটাকে ডাক্তারের ছবি করে দাও, তো দেখবেন যে গলায় একবারে লাগিয়ে ডাক্তার, আমি স্লাইন চালাচ্ছি, এরকম চলে আসবে এআই এ। যদি বলেন যে এই আমার স্ক্রিনশটটা নিয়ে এই ছবিটা আপনি কি বলে ড্যান্সার করে দেন, ডিস্কো ডান্স দিচ্ছি, তো ড্যান্সারের ছবি পরার আমার ছবি দিয়ে দিবে। এই ছবি পোস্ট করে দিয়েছে। তো ঠিক তেমনি প্রত্যন্ত গ্রাম আসামের একটা জেলার খুব গরিব ঘরের একটা ছেলে কোনো মতো লাভানা ভিভো মোবাইল কিনে, কে যে ওকে বুদ্ধি দিয়েছে, আর এআই দিয়ে ওই মহারাষ্ট্রের এটা বান্দ্রা
সাইবার পুলিশ স্টেশন CBCID 5th ফ্লোর মুম্বাই সাইবার বিল্ডিং SB রোড অপোজিট লাকি হোটেল বান্দ্রা ওয়েস্ট মুম্বাই। এই যে দেখেন, এই বুঝতে পারলেন তো, এই হলো ব্যাপার। এই যে নোটিশ করে ডেকেছে, তাহলে ডিজিটাল যুগে মানে আমি যা চাইলাম তাই পেয়ে গেলাম, মানে দরজা খোলা আছে মানে যাত্রার বাড়িতে ঢুকে যাব, তা চলবে না কিন্তু, বুঝতে পারলেন। তাই যে কোনো AI দিয়ে আমার সমস্ত ইয়াং এবং তরুণ ভাই, আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, বিভিন্ন জন ফেসবুক চালাচ্ছে, ফেসবুক চালাতে গিয়ে বিভিন্ন রকম পোস্টার, এই ওই, এর দেখা দেখি ও, ওর দেখা দেখি ও, বিভিন্ন রকম ছবিকে AI দিয়ে খুব সহজ ছবিটা দিয়ে দিল, AI আমাকে অমুক তৈরি করে দাও, তৈরি করে দিয়ে দিচ্ছে, ভাবছে এটাই মনে হয় সুন্দর, দিয়ে ফেসবুকে পোস্ট করে দিয়েছে। তো এটা 2025-এর ডিসেম্বর মাসের দিকে এই ঘটনা ঘটে, এবং সে ফেসবুকে ওই হিরোইনের ফটো যখন পোস্ট করে, তারপরই হিরোইনের পক্ষ থেকে লিখিত কমপ্লেন দেওয়া হয় বান্দ্রা ওয়েস্ট থানাতে, সাইবার ক্রাইমের ওই CID বিল্ডিং 5th ফ্লোর যেটা বলছে, সেখানে দেওয়ার পর তার নামে নোটিশ হয়, FIR হয়। আমাদের পশ্চিমবঙ্গে কোনো FIR কে বলে FIR নাম্বার, বাইরের রাজ্যে FIR কে বলে ক্রাইম নাম্বার, বোথ আর সেম, একই জিনিস। মানে আমি মোফাক্কেরুল ইসলাম কোট পরা, আমি মোফাক্কেরুল ইসলাম লুঙ্গি পরা, একই জিনিস, কিন্তু লোকটা আমি একই, ঠিক তেমনই আমাদের এই রাজ্যে এটাকে বলে FIR, আর বাইরের রাজ্যে বলে ক্রাইম নাম্বার। তো এই ক্রাইম নাম্বারে যখন হয়, আর আরেকটা জিনিস আমি বলি, এক তো ডিজিটাল যুগে এগুলো থেকে বেঁচে থাকার অনুরোধ করব, দ্বিতীয় হচ্ছে যে এই আসামের এই ছেলে এবার গুয়াহাটির এক অ্যাডভোকেটকে ধরে, গুয়াহাটির এক অ্যাডভোকেট আবার মহারাষ্ট্রের এক অ্যাডভোকেটকে ফোন করে, সে আবার সেখানে যায়, মানে বিধি খিচি ব্যাপার। চোখের ডাক্তার দিয়ে চোখের অপারেশন করাতে হবে, যে যে বিষয়ে অভিজ্ঞ। অ্যাজ এ অ্যাডভোকেট আমি মোফাক্কেরুল ইসলাম, আমি ইনকাম ট্যাক্সের ব্যাপারে জানি না, কিন্তু আমার কাছে যদি কেউ ইনকাম ট্যাক্সের মামলা করতে আসে তাহলে আমি পারবো না। ঠিক তেমনই আমি যে বিষয়ে এক্সপার্ট, আমি যে বিষয়ে অভিজ্ঞতা আছে আমার, আমি ক্রিমিনাল সাইডের মামলা করি, তাহলে আমি ক্রিমিনাল সাইডের মামলা, ইনকাম ট্যাক্সের মামলা আমি পারবো না, GST আমি পারবো না, ব্যাংকের লোন এই ওই পারবো না, জমি জায়গা এগুলো আমি করি না বা দেখি না। তো একজনই সব জানবে এরকম কোনো ব্যাপার নেই। তো আমার সেই ভাই গুয়াহাটির এক অ্যাডভোকেট ধরে, এই করে সেই করে, দিয়ে লাস্টে আমাদের কাছে এসছে। ইনশাআল্লাহ অতি সত্বর এই মামলার সমাধান হবে। যে মোবাইল থেকে মানে সেখানে আমরা যোগাযোগ করি, সেই যে মোবাইল থেকে মানে যে ডিভাইস থেকে ওই মহিলার ফটোকে বিভিন্ন রকম নোংরা ভাবে AI দিয়ে তৈরি করেছে, সেই ডিভাইস নিবে, সেই ছেলেকে সেখানে যেতে হবে, তার স্টেটমেন্ট নিবে, অনেক এই সব কাঠ কয়লা পুড়াতে হবে। তো এই কাঠ কয়লা পুড়াতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে, যতই ব্যথা লাগুক কাঠ কয়লা পুড়াতে হবে। তো যাদের এখনো এরকম কোনো ইন্টেনশন বা এরকম ফেসবুক চালান বা বিভিন্ন রকম সামাজিক মাধ্যমে আছেন, তাদের সকলকেই অনুরোধ করব যে এই সমস্ত AI দিয়ে ছবি, ভালো জিনিস তো ভালো, কিন্তু ভালোটার মধ্যে যদি করতে করতে লোভ লেগে গেল, খারাপ করে দিলেন, তখনই আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে বা ঘটনা ঘটতে পারে। আমি একটা তৈরি করেছি মানে হয়নি মানে আমার আর হবে না, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু কখন কোথা থেকে বিপদ কিভাবে ঘাড়ে আসবে বলার জায়গা রাখে না। তাই সবসময় সতর্ক সচেতন থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোনো বিষয় হলে পরে মানে সেই গুয়াহাটির অ্যাডভোকেট, তারপর মুম্বাইয়ের ওদিকে টাকা পয়সা খরচ করে আবার এখানে এসছে, মানে ওই বললাম না চোখের ডাক্তার দিয়ে সিজারের অপারেশন করালে কি হবে, বা সিজারের ডাক্তার দিয়ে চোখ অপারেশন করলে চোখ ফোক উঠিয়ে নিবে, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। তাই যে বিষয়ে অভিজ্ঞ তাকে দিয়ে সেই সমস্যাগুলোর সমাধান করাতে হবে, নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে কে দেখছে আমার ভিডিওটা একটু দেখি। আবু সুফিয়ান, আচ্ছা, মাজেদুর শেয়ার করেছো, থ্যাংক ইউ। মুস্তাকিমও শেয়ার করেছে। জয়দীপ, আমার ফোন নাম্বারটা 22 তারিখের পর পাবে। জয়দীপ, দেখতে পাচ্ছি শিলচর, আমি তোমার কমেন্টগুলো পড়েছি, আমি তোমাকে ফোন করব 22 তারিখের পর, বুঝতে পারলে জয়দীপ? ফোন করব আমি। যাই হোক, অনেকে শেয়ার করেছে, ধন্যবাদ। আর সকলেই ভালো থাকো। তফাজুল, ভালো আছি। রাহুল বিশ্বাস, সুমন মিয়া, জয়দেব কর, অনেকগুলো ভালোবাসা দিয়েছে বাবা।
জিটি, বাবা কত নাম, কত রকমের প্রোফাইলের নাম। এই সঠিকভাবে নাম টাম লিখে করতে হবে। ইটস সাজু, ওয়ালাইকুম আসসালাম মেশিও ব্রাদার। তোমার তো অনেকটা ফলোয়ার হয়েছে আমি দেখেছি সাজু, তোমার ভিডিওগুলো দেখলাম, কবিতা মিলিয়ে মিলিয়ে ছন্দ মিলিয়ে মিলিয়ে ভিডিও করছো, খুব ভালো হচ্ছে, কাজ চালিয়ে যাও। খলিল শেখ, কেরামত আলী, অনেকদিন পর দেখা হলো ভাইজান। হ্যাঁ ছিলাম না তো, শুকিয়ে গেছি পুরো। হ্যাঁ তারপর এসে কিছুদিন খাওয়া দাওয়া করলাম, তারপর শরীরটা একটু ঠিক হয়েছে, নাহলে যখন বেরোয় একেবারে এই উল্টে পড়ে যাচ্ছি হোঁচট খেয়ে, এরকম অবস্থা। আবু সুফিয়ান, ওয়ালাইকুম আসসালাম কালিয়া চক থেকে। সেকান্দার গাজী, কে রে? সজল, কি নাম তোর? সজল ঘোষ, বাবা রে। ইমরান আনসারি, আরিফ আলী, মুশাররফ। তোর মেয়ের কবে আছে অন্নপ্রাশন? 19 জুলাই। যাব। অন্নপ্রাশনে কি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করছিস সেটা বল আগে। হ্যাঁ রাখিও তোকে এটা নিয়ে জ্বালাচ্ছে। এখন অব্দি কি বের করতে পেরেছিস কি হবে ওর মেয়ের অন্নপ্রাশনে? কি বলেছে? মকটেল, ভাতও হবে ডালও হবে। এই সর্বনাশ। আর তোকে কি কি বলেছে সেটা বল, ও কি কি করবে ওটা পরে। হ্যাঁ আলুর চিপস, দই কাতলা, আর মটন কষা, মটন যে খাবে না তার জন্য চিকেন, চাটনি পাঁপড়, 2 রকমের মিষ্টি, একরকম। এই এখনই 2 রকম 1 রকম হয়ে যাচ্ছে, তুই বল তাহলে। ও পায়েস আর মিষ্টি, তার মানে 2 রকমেরই মিষ্টি ধরা যেতে পারে। যাই হোক, মটন কষা হবে তা বলছে। হ্যাঁ আচ্ছা, তাহলে তো ব্যাপারটা ভাবতে হবে। হ্যাঁ তোর মেয়ের নাম কি রেখেছিস? সানা ঘোষ, বাহ খুব সুন্দর। এই রাজেশ সাহা, কি খবর রে রাজেশ? তারে কি জয় মা তারা, ওটা কোথায় রে? ওই যে মা তারা কোথায় যায়, নলহাটি না বীরভূম নাকি? তারাপীঠ, রাইট, তারাপীঠ থেকে রাজেশ, কি খবর তোর? শামসি হোটেলে বিরিয়ানি খেয়েছিলাম। আচ্ছা, আর একবার খেয়ে নাও। তোর নাম কি? সুজয় বিশ্বাস। চলাই ওইদিকে বস। আমার খবর নেই দাদা। আচ্ছা, ইসমাইল, সিরাজুল, ত্রিপুরা থেকে পেয়েছিস? এই মানে ডিভোর্স দিয়ে নতুন একটা মেয়ে দেখে বিয়ে দিয়ে যেতে, প্রয়োজন হলে ডিভোর্সি বুড়ি থুড়ি যা পাবি একটা ধরে বিয়ে দিয়ে দে। হ্যাঁ 6 বছরের বড়, বয়স লুকিয়ে দিয়েছে। এটাও বুড়ি? 6 বছর বড় রে তোর থেকে? আমরা জানতে পারিনি তো, আধার কার্ড পরে ডুপ্লিকেট করে বানিয়ে, ডুপ্লিকেট আধার কার্ড দিয়ে মানুষ বিয়ে করছে। হায় হায়, আমাকে দেখিয়েছে ওর 90 সালে জন্ম, 96 এ জন্ম। কি অবস্থা, কি করেছে সব। তারপরে স্যার এই যে ছিল, মানে আমাদের মধ্যে আমি এক ঘরে শুই, ও এক ঘরে শুই, ঠিক আছে, স্বামী স্ত্রী এক ঘরে। হ্যাঁ তারপরে হচ্ছে ইয়েতে ওই মায়না যখন হয় ভোর 5টার সময় উঠে যায়, এই টাকা ঢুকেছে, টাকা দে খালি এরকম বলে। আর খেতে দেয় না, খেতেও দেয় না। কি যারা টোটো চালাচ্ছে, যারা ভ্যান চালাচ্ছে, যারা রাস্তায় দোকানদারি করছে, তারা স্বামী স্ত্রী নিয়ে সুখে আছে, আর একটা সরকারি চাকরি সেন্ট্রাল গভর্নমেন্টের, তোদের মধ্যে সুখ নেই। মানে পিঠে লম্বা করে দেওয়া উচিত তোদেরকে। স্যারকে বলে কি, ওদের যে বস বলে কি ওকে টাকা দিতে বলেন, ও তখন স্যার বলে কি সুজয় টাকা দিয়ে দাও, নাহলে ঝামেলা করবে তোমার বউ অফিসে, তাই টাকা বের করে দিয়ে দেয়। আর অফিসে স্বীকার করেছে যে ওর ব্রেন শর্ট হয়েছিল বিয়ের আগে। আর কপাল তোদের। ঠিক আছে, দেখছি এই কাগজগুলো নে, এটা ভালো দেখে মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। ওই ওর অ্যাড্রেস দিতে হবে।
সব আমরা বের করে নেবো, অ্যাড্রেস ফ্যাড্রেস যা আছে। উকিল বর্মন, চন্দন কই? নোটিশ কি ওখানে যাবে স্যার? নোটিশ না, ডাইরেক্ট ঘেচাং ফু করে দেবো। ওইটা মানে দেখছি দাঁড়া। ফেসবুকের যারা ফলোয়ার তাদেরকে আমি আমার পরিবারের মতোই কিন্তু ভালোবাসি। আমি ছিলাম না, কিন্তু আপনাদেরকে খুব মিস করেছি। অন্তর থেকেই মিস করেছি। এবং আমি বিশ্বাস করি আমার যারা ফলোয়ার্স তারা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত প্রিয়। এবং প্রিয় মানুষকে ছেড়ে দূরে থাকা কতটা কষ্টকর আপনারাও সেটা বুঝতে পেরেছেন। আপনারা সকলেই আমার আপন, সকলেই আমার ভালোবাসার মানুষ। কারণ আমার ব্যক্তিগত কারোর সাথে কোনোদিন কোনো রকম ইয়ে নেই। যাই হোক, সব মিলিয়েই ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারাও ভালো থাকুন। আর অনেক মামলার এখন এই পেন্ডিং। এই তোমাদের আসামের কোথায় বাড়ি? কোকড়াঝাড় জেলার কোথায়? জেলা কোকড়াঝাড়, থানা কি? থানা আপনার বালাজান কি? বালাজানা আউটপোস্ট। থানাটার নাম কি? ও থানা কোকড়াঝাড় প্রপারে। যাই হোক, অনেক প্রেশার, অনেক মামলার বিভিন্ন রকম পেন্ডিং কাজগুলো আছে, সেগুলোও দেখাশোনা করতে হবে। পুরো দমে কাজ চলছে এখন। কারণ আমি যে কষ্ট থেকে এসেছি, যারা মামলায় যুক্ত তারা যেন এই কষ্টগুলো উপভোগ না করে বা এই কষ্টগুলো না করে, তার জন্য বিশেষ করে বেরিয়ে আসার পর এবং ভিতরে থাকাকালীনও আমি ভেবেছিলাম অনেক গরিব মানুষ আছে যারা বিভিন্ন রকম দোষে বিনা দোষে বিভিন্ন রকম ভাবে তারা আইনি বেড়া জালে পড়ে গেছে। আমি মোফাক্কেরুল ইসলাম এই সমস্ত, যেহেতু আমি নিজেও এক বিপদ থেকে আসলাম, তাহলে বিপদ হলে কতটা মানুষ কষ্টকর, বিপদ যে কতটা কষ্টকর সেটা নিজে উপলব্ধি করেছি। আগামী দিনগুলো যতদিন বেঁচে থাকবো, গরিব অসহায় মানুষগুলো যাতে আমার দ্বারা উপকৃত হয়, মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি যেন গরিব এবং অসহায়, যারা বড়লোক যারা ধনী তাদের জন্য অনেকেই আছে, তো যে সমস্ত গরিব অসহায় মানুষগুলো বিভিন্ন রকম মিথ্যা মামলা হোক বা মামলাতে জড়িয়ে পড়েছে, তাদের যেন পাশে থাকতে পারি এই কামনা করি। আর কি বলবো বুঝতে পারছি না, অনেকদিন পর দেখা আপনাদের সাথে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে এতটুকুই বলি, বলুন। সাগর, দফাদার, হবিবুর, শেখ খায়রুল, সোহেল, সবারই মন্তব্য করতে পারলাম না। হ্যাঁ, শেয়ার করেছো দেখতে পাচ্ছি। বাসু গোরগাঁও থেকে, অনেক, শুধু রাজ্যের না, রাজ্যের অনেক বাইরেও আমার প্রিয় মানুষগুলো আছে। হ্যাঁ, সকলেই আমার কাছে প্রিয়। কেউ যদি ইয়ে করে সেটা তার ব্যাপার, কিন্তু আমার কাছে তারা অত্যন্ত প্রিয়। এবং সঞ্জয় দাস আসাম থেকে, গোলাঘাট, আসামের গোলাঘাট চিনো? কোথায়? এটা তো আমার থেকে অনেক দূরে। কোন জেলা ওটা? এটা গোলাঘাটে পড়ে। গোলাঘাট গেছো? গোলাঘাট কোনোদিন? আমি এমনি যাইনি গোলাঘাট। এমনি যাওনি? গুয়াহাটি থেকে দূরে। আচ্ছা, যাই হোক, বিশ্বাস সাহেব ভালো থাকুন। আজকে এতটুকুই, শুধু আপনাদের এবং মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্যই এইটুকু করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে দেখা হবে আপনাদের সাথে। একটা কথা আপনাদের জেনে রাখা ভালো, সারা পশ্চিম বাংলায় তথা সারা ভারতবর্ষে যে সমস্ত এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এই মাদ্রাসা নামে প্রতিষ্ঠানগুলো এখানে আদর্শমূলক যে কিছু কোর্স মানুষকে শেখানো হয়, আর এই প্রতিষ্ঠানগুলো কেন্দ্র সরকার টাকা দেয় না, রাজ্য সরকার টাকা দেয় না, কোনো বিদেশি কোনো সংস্থা থেকে এই প্রতিষ্ঠানগুলো টাকা পায় না। এলাকার মানুষ যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলাম দরদে, কোরআন ও হাদিসে বিশ্বাসী, এই সমস্ত দিনী মুসলমান ভাইরা তাদের মেহনতের পয়সা থেকে যে সংসার চলার পরে কিছু অবশিষ্ট টাকা থাকলে পরে তারা মুক্ত হস্তে এই মাদ্রাসাগুলো দান করেন বলে
আজ ওই প্রতিষ্ঠানগুলো টিম টিম করে বেঁচে রয়েছে। প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কি হয়? আল্লাহর নবী 1450 বছর আগে বলেছেন যে একটা সন্তানের জান্নাত তার মা বাপের পায়ের নিচে। তার মানে সেই শিক্ষা পেল এখানে যে আমার মা বাপ আমার দ্বারা যেন কষ্ট না পায়, আমার দ্বারা আঘাত না পায়। ইসলাম শিক্ষা দিয়েছে এক মুসলমান অপর মুসলমানের ভাই। এখান থেকে শিক্ষা পেলাম যে আমাদের মধ্যে কোনো অশান্তি, ঝোর ঝামেলা, মারামারি থাকবে না। নবী বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। এই কথাটা কোনো প্রাইমারি স্কুলে শেখানো হয় না, হাই স্কুলে সিলেবাস নেই, কলেজে সিলেবাসগুলো নেই। আল্লাহর নবী মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করলো। প্রতিবেশী কটা ঘর নিয়ে প্রতিবেশী? আমরা ছোটবেলায় পড়েছি যে কয়েকটা বাড়ি নিয়ে একটা পাড়া, কয়েকটা পাড়া নিয়ে একটা গ্রাম, কতগুলো গ্রাম নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত, কতগুলো পঞ্চায়েত নিয়ে একটা ব্লক, কয়েকটা ব্লক নিয়ে একটা জেলা, কয়েকটা জেলা নিয়ে একটা রাজ্য, কয়েকটা রাজ্য নিয়ে একটা দেশ, যে কয়েকটা দেশ নিয়ে একটা মহাদেশ। এইভাবে যেমনি আমরা পড়েছি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন প্রতিবেশী বাড়ির আশপাশে 40 ঘর নিয়ে প্রতিবেশী। ধরুন এই চকসা, এই চকমহরম একটা গ্রাম, একটা বাড়ির যে আপনার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই 40 ঘর নিয়ে প্রতিবেশী। তাহলে আমার বাড়ির দক্ষিণে একটা অমুসলমান থাকতে পারে, একটা অন্য ধর্মের মানুষ যে সে বসবাস করতে পারে, সে আমার প্রতিবেশী। আল্লাহর নবী বললেন প্রতিবেশীর হক তোমরা আদায় করো, প্রতিবেশীর সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। যে তোমার অভাবে অনটনে আপদে বিপদে সব সময় প্রতিবেশীর সঙ্গে তোমরা ওতপ্রোতভাবে জড়িত থাকো। মা আয়েশাকে বলা হয়েছে, আয়েশা রে, যে বাড়িতে কোনো খাবার ভালো মন্দ রান্না হলে প্রতিবেশীর বাড়িতে তুমি পৌঁছে দেবে। তাহলে মাদ্রাসাতে এগুলোই শেখানো হয়। তার মধ্যে ধর্মীয় কিছু কথা রয়েছে, যেমনি আমাদের ইসলাম ধর্মের যেগুলো ফরজ না করলে সে মুসলমান থাকবে না। যে নামাজের বিধান, যে একটা মুসলমান হতে গেলে তাকে নামাজ পড়তে হবে, এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর নবী আপনি বলুন মুসলমান আর অমুসলমানদের মধ্যে পার্থক্য। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ও সাহাবীরা শুনে নাও, মুসলমান যারা হবে সালাত কায়েম করবে, অমুসলমানদের মধ্যে সালাত থাকবে না, নামাজ থাকবে না। তাহলে এই নামাজে কি প্রশিক্ষণ দেয়, নামাজে কি ট্রেনিং দেয়? আজান হয়ে গেল কখন? ফজরে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই চক মহরম গ্রামবাসী একটাই ধরুন মসজিদ, আজান হওয়ার সঙ্গে সঙ্গে আজান শুনতেই নামাজ পড়তে গেলে তৈয়ার হয়ে যাও মুসলমান। মুসলমান তোমার আখলাক, তোমার আদর্শ, তোমার নৈতিক দিক আজান শোনার সঙ্গে সঙ্গে তোমাকে মসজিদে যেতে হবে। কেননা তুমি আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর তুমি বান্দা, তার বন্দেগী করার জন্য মসজিদে যেতে হবে। তাহলে আমরা ফজরে যাই, যে পূর্ব পাড়ার মানুষ দক্ষিণ পাড়ার মানুষ এক অপরের সঙ্গে গত কালকে যে সন্ধ্যের একটু আগে মাঠে জমিতে পানি দেওয়া করে ঝামেলা হয়েছে, অশান্তি হয়েছে, মারামারি হয়েছে, আপনার সঙ্গে মসজিদে দেখা হয়ে গেল, ইমে তাকবীর হয়ে গেছে, আপনি আমার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে আমার পাশে পায়ে পা ভিড়িয়ে নামাজ
নামাজে দাঁড়ালেন। এই নামাজ থেকে আমরা কি শিক্ষা পাই লক্ষ্য করে দেখুন। আপনার মধ্যে আমার মধ্যে আর ঝামেলা থাকবে না বন্ধুরে, আমার ঝগড়া থাকবে না, জি আর রাগ থাকবে না, আর কোনো গোসা থাকবে না। আপনার সঙ্গে আবার জোহরে দেখা হলো একই জায়গায় আল্লাহর ঘরে, আসরে দেখা হলো আল্লাহর ঘরে, একই সময় আবার মাগরিবে দেখা হলো, এশায় দেখা হলো। যে জাতির এত নিয়ম শৃঙ্খলা, আজ কেন বলুন আমরা সেই জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি? কত